Welcome to Akhra Study. Today, we shall learn West Bengal Board Class 10 English Book Bliss, New Syllabus, Chapter 4, My Own True Family. আচ্ছা, তোমরা কি কখনো কোনো গভীর নিস্তব্ধ জঙ্গলে গেছো, যেখানে চারপাশের প্রাচীন গাছগুলো যেন ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলে? আজ আমরা কবি টেড হিউজের লেখা এমনই এক জাদুকরী আর রহস্যময় কবিতায় ডুব দেব। এই কবিতাটা কিন্তু শুধুমাত্র পাঠ্য বইয়ের একটা চ্যাপ্টার নয়, এটা প্রকৃতি আর মানুষের সম্পর্কের এক অসাধারণ গল্প। আমাদের চারপাশের এই পরিবেশকে কেন আমাদের নিজের পরিবারের মতো রক্ষা করা উচিত, ঠিক সেই বার্তাই লুকিয়ে আছে এখানে। চলো আর দেরি না করে আজ এই মায়াবী ওক বনের গভীরে প্রবেশ করা যাক, আর দেখা যাক সেখানে আমাদের জন্য কি বিস্ময় অপেক্ষা করছে। কবিতার শুরুতেই কবি বলছেন, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একবার চুপি চুপি আমি একটি ওক বনে প্রবেশ করেছিলাম। আমি খুঁজছিলাম একটি পুরুষ হরিণ বা স্ট্যাগ। মানে একবার দৃশ্যটা কল্পনা করে দেখো তো, চারিদিকে বিশাল প্রাচীন গাঢ় সবুজ রঙের সব ওক গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর একটা ছোট্ট ছেলে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে সেই গভীর অরণ্যের দিকে। সে খুঁজছে একটি হরিণকে, কিন্তু সে তো জানে না যে এই বনের পড়তে পড়তে কি এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। চারপাশের ওই বিশাল গাছগুলোর আড়ালে যেন কেউ বা কারা তাকে সারাক্ষণ লক্ষ্য করছে। জঙ্গলটা এমনিতেই খুব নিস্তব্ধ ছিল, কিন্তু হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে গেল। বনের ভেতর ছেলেটার দেখা হলো এক অদ্ভুত চেহারার বৃদ্ধার সঙ্গে। আই ম্যাট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ। তার হাতে একটা আঁকাবাঁকা নড়বড়ে লাঠি আর পরনে একেবারে ছেঁড়াখোড়া পোশাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? সে ছেলেটার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হেসে বলল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তোমার সব গোপন কথা, তোমার আসল পরিচয় নাকি আমার এই ছোট্ট থলির ভেতর বন্দি আছে। জাস্ট ভাবো, এমন একটা নির্জন জঙ্গলে ওই বৃদ্ধার মুখে এমন কথা শুনলে কার না ভয় লাগবে। ভয়ে ছেলেটার বুকটা যেন কেঁপে উঠল। এরপর ওই বৃদ্ধা যেই তার সেই মায়াবী থলিটা খুলল, সব কিছু যেন নিমিষে পাল্টে গেল। ছেলেটার মনে হল সে যেন এক ঘোরের মধ্যে চলে গেছে, আর একটা ভয়ঙ্কর বাস্তব তার সামনে এসে দাঁড়িয়েছে, সারাউন্ডেড বাই আ স্টেরিং ট্রাইব অ্যান্ড মি টাই টু আ স্টেক। সে দেখল সে একটা কাঠের খুঁটির সাথে আষ্টে বাঁধা, আর তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত উপজাতি। তারা এক দৃষ্টে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। আর অবাক করা বিষয় হল, এই উপজাতি আর কেউ নয়, তার চারপাশের ওই বিশাল ওক গাছগুলো। হ্যাঁ, গাছগুলোর যেন মুখ আছে, চোখ আছে। কি মারাত্মক একটা পরিস্থিতি, তাই না? ভয়ে ছেলেটার সারা শরীর যেন পাথর হয়ে গেল। ওই অদ্ভুত উপজাতি, মানে ওই বিশাল ওক গাছগুলো এবার কথা বলতে শুরু করল। তারা বলল, উই আর দি ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। আমরা হলাম ওক গাছ, আর আমরাই হলাম তোমার আসল পরিবার। একবার ভেবে দেখো, প্রাচীন ওক গাছ কয়েকশো বছর ধরে বেঁচে থাকতে পারে, অথচ মানুষের একটা কুঠারের আঘাতে তারা এক নিমিষেই শেষ হয়ে যায়। গাছগুলো খুব আক্ষেপের সাথে অভিযোগ করল, উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক এন আই। আমাদেরকে দিনের পর দিন নির্দয়ভাবে কেটে ফেলা হচ্ছে, শিকড় সমেত উপরে ফেলা হচ্ছে, অথচ মানুষেরা ফিরেও তাকায় না, চোখের পলকও ফেলে না। মানুষের মনে আমাদের জন্য একটুও মমতা নেই। আক্ষেপ করতে করতে গাছগুলোর গলা হঠাৎ একটা ভয়ঙ্কর হুমকিতে বদলে গেল। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি তুমি এখনই একটা প্রতিজ্ঞা না করো, তবে তোমার মৃত্যু আজ নিশ্চিত। তোমাকে এই মুহূর্তে একটা শপথ নিতে হবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. এখনই শপথ করো, যখনই দেখবে একটা ওক গাছ কাটা হচ্ছে, তার বদলে তুমি অন্তত দুটো গাছ লাগাবে। মানে বুঝতেই পারছো পরিস্থিতি কতটা সিরিয়াস। এই একটা মাত্র শপথই এখন ঠিক করবে এই ছেলেটার বেঁচে থাকা বা মরে যাওয়া। আর যদি সে এই শপথ না করে, তাহলে কি হবে? আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। গাছগুলো বলল, যদি তুমি প্রতিজ্ঞা না করো, তবে এই ওক গাছের কালো খসখসে ছাল তোমার শরীরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে। অ্যান্ড রুট ইউ অমং দি ওকস ওয়ে ইউ আর বর্ন বাট নেভার গ্রু। এই ওক বোরের মাটিতেই তোমার শেকড় গজাবে, তুমি মাটিতে গেঁথে যাবে। মানব সন্তান হিসেবে তুমি জন্মেছিলে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে আর কোনোদিন তুমি বেড়ে উঠতে পারবে না। তুমি চিরকালের জন্য এই গাছের সারিতেই একটা গাছ হয়ে বন্দী হয়ে থাকবে। এরপর হঠাৎ এক স্নিগ্ধ আলোয় ছেলেটার ঘুম ভেঙে গেল। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। মানে এতক্ষণ যা হচ্ছিল পুরোটাই ছিল একটা স্বপ্ন। গাছের ডালের নিচে শুয়ে শুয়ে ছেলেটা এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখছিল। কিন্তু জানো তো, এই স্বপ্নটা শুধু একটা রাতের সাধারণ দুঃস্বপ্ন ছিল না। এটা তাকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে দিয়েছিল।
ওই মায়াবী বনের জাদুকরী ঘটনাগুলো তার মনের সমস্ত অন্ধকার চিরতরে দূর করে দিয়েছিল। প্রকৃতির আসল মর্মটা সেবার বুঝতে পেরেছিল। জঙ্গল থেকে যখন সে ফিরে এলো তার মধ্যে এক অদ্ভুত রূপান্তর ঘটে গিয়েছিল। কবি বলছেন, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। হাঁটার ধরনটা ঠিক একটা মানব শিশুর মতোই ছিল। বাইরের রূপটাও মানুষেরই ছিল, কিন্তু তার হৃদয়টা তখন আর মানুষের ছিল না। সেটা একটা গাছ হয়ে গিয়েছিল। গাছের নীরব ব্যথা, তাদের বেঁচে থাকার আকুতি, সবকিছু এখন সে নিজের হৃদয়ের স্পন্দনে অনুভব করতে পারে। প্রকৃতির সাথে মানুষের আত্মার এই যে এক অসাধারণ মিলন, এটাই হলো এই কবিতার সবচেয়ে সুন্দর জায়গা। ঠিক আছে, তো অধ্যায় 1, দ্য স্কলার্স ওয়ার্কশপ বা শিক্ষার্থীর কর্মশালা। এই গল্প থেকে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্প্রিহেনশন অ্যান্ড ভোক্যাবুলারি বা শব্দার্থের অংশে। গল্পের সেই রোমাঞ্চকর জগৎ থেকে এবার একটু পরীক্ষার প্রস্তুতির দিকে ফোকাস করা যাক। আমাদের বইয়ের ওয়ার্ড নেস্ট বা শব্দার্থের তালিকায় প্রথম শব্দটা দেখো, স্ট্যাগ। স্ট্যাগ মানে হলো মেল ডিয়ার বা পুরুষ হরিণ। কবি এই স্ট্যাগ খুঁজতেই কিন্তু সেই ওকবনে প্রবেশ করেছিলেন, তাই না? এরপর আছে ক্নবলি, যার অর্থ আনস্টিডি বা অস্থির, সেই নড়বড়ে। কবিতায় বৃদ্ধা সেই আঁকাবাঁকা নড়বড়ে লাঠিটা বোঝাতেই এই শব্দটা ব্যবহার করা হয়েছে। তারপরের শব্দ সোয়ার, যার অর্থ প্রমিস বা শপথ করা, প্রতিজ্ঞা করা, ঠিক যেমনটা ও গাছেরা কবির কাছে চেয়েছিল। আর শেষ শব্দটা হলো অল্টার্ড, যার অর্থ চেঞ্জড বা পরিবর্তিত হওয়া। বনের সেই স্বপ্নটা কবিকে সম্পূর্ণভাবে অল্টার করে দিয়েছিল। চলো এবার কম্প্রিহেনশন এক্সারসাইজ বা প্রশ্নোত্তরে যাওয়া যাক। আমাদের প্রথম প্রশ্নটি হল, ক্রিপিং ইন অ্যান ওকউড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ, অর্থাৎ ওক বনে চুপি চুপি প্রবেশ করে কবি কি খুঁজছিলেন? অপশনগুলো হল গোট বা ছাগল, রাইনোসরাস বা গন্ডার, স্ট্যাগ বা পুরুষ হরিণ, নাকি বাফলো বা মহিষ। একটু ভেবে বলো তো সঠিক উত্তর কি হতে পারে? একদম সঠিক ধরেছ। কারেক্ট আনসার হল অপশন 3, স্ট্যাগ। কবিতার একদম প্রথম লাইনেই কিন্তু আমরা এর উত্তর পেয়ে গিয়েছিলাম। ওই জাদুকরী যাত্রার শুরুটাই হয়েছিল একটা পুরুষ হরিণ বা স্ট্যাগ খোঁজার মধ্য দিয়ে। এবার দ্বিতীয় প্রশ্নটা দেখি। Whenever an oak tree is felled, the number of trees the poet must plant is. যখনই একটা ওক গাছ কাটা হবে, কবিকে ঠিক কটা গাছ লাগানোর শপথ নিতে হয়েছিল? অপশনগুলো হলো 2, 3, 4 নাকি 5। ওক গাছদের সেই ভয়ঙ্কর হুমকির কথাটা একটু মনে করলেই উত্তরটা পেয়ে যাবে। হ্যাঁ, সঠিক উত্তর হলো অপশন 1, 2। কবিকে শপথ নিতে হয়েছিল যে একটা গাছ কাটা পড়লে তাকে অন্তত 2টো গাছ লাগাতেই হবে। আর এটাই হলো এই পুরো কবিতার মূল পরিবেশ বান্ধব বার্তা। প্রকৃতিকে বাঁচাতে হলে ধ্বংসের চেয়ে দ্বিগুণ গতিতে আমাদের সৃষ্টি করতে হবে। এবার আমাদের শেষ মাল্টিপল চয়েস প্রশ্ন। When the poet came out of the oak wood, his heart was that of a. যখন কবি ওক বন থেকে বেরিয়ে এলেন তখন তার হৃদয়টা কিসের মতো হয়ে গিয়েছিল? অপশনগুলো হলো স্ট্যাগ, ট্রি, হিউম্যান চাইল্ড নাকি ওল্ড উমেন। কবিতার একদম শেষ এবং সবচেয়ে ইমোশনাল লাইনটা একটু মনে করো তো। একদম ঠিক। সঠিক উত্তর হল অপশন 2, ট্রি। কবি মানব শিশুর মতো হেঁটে এলেও তার মনটা কিন্তু তখন একটা গাছ হয়ে গিয়েছিল। প্রকৃতির প্রতি সহানুভূতি আর ভালোবাসা, এটাই হল কবির জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। এবার আমরা ট্রু ফলস বা সত্য মিথ্যা স্টেটমেন্টগুলো বিস্তারিতভাবে যাচাই করে দেখব। প্রথম স্টেটমেন্ট বলছে, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটল ব্যাগ। বৃদ্ধা কবির গোপন কথাগুলো তার থলিতে রেখেছিল। এটি সম্পূর্ণ ট্রু বা সত্য। আর এর সাপোর্টিং ফ্রেজ হিসেবে আমরা কবিতার সেই লাইনটা লিখব, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। দ্বিতীয় স্টেটমেন্ট বলছে, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। অর্থাৎ গাছ কাটা হচ্ছে দেখে কবির খুব মন খারাপ হয়। এটা কিন্তু ফলস বা মিথ্যা, কারণ গাছেরা অভিযোগ করেছিল যে কবি এগুলো দেখে একটুও বিচলিত হন না। তাই এর সাপোর্টিং ফ্রেজ হল, উই আর টোন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। এবং শেষ স্টেটমেন্ট বলছে, দ্য পোয়েট নেভার কেম আউট অব দি ওকউড। কবি নাকি জঙ্গল থেকে বেরোনি। এটাও ফলস, কারণ কবি ঠিকই মানুষের সমাজে ফিরে এসেছিলেন। এর সাপোর্টিং ফ্রেজ হল, when I came out of the oakwood, back to human company. ক্লিয়ার তো সবার কাছে? অধ্যায় 2, গ্রামার ইন ইউজ। এবার আমরা ধাপে ধাপে ট্রান্সফরমেশন বা ব্যাকরণের নিয়মগুলো শিখব। গ্রামার নিয়ে অনেকেই ভয় পায়, কিন্তু লজিক দিয়ে বুঝলে জলের মতো সোজা হয়ে যাবে। প্রথমেই আসি ন্যারেশন চেঞ্জ বা ইনডাইরেক্ট স্পিচে। 1 নম্বর প্রশ্নটা দেখো। রাহুল আস্কড দীপা, উইল ইউ গো টু স্কুল টুডে? এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাই না? তাই ইনডাইরেক্ট করার সময় লিঙ্কার হিসেবে এফ আসবে। উত্তরটা হবে, রাহুল আস্কড দীপা ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে। এখানে খেয়াল করে দেখো, উইল হয়ে গেল উড আর টুডে পাল্টে হয়ে গেল দ্যাট ডে। 2 নম্বরটা, রীতা সেড টু আয়শা, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। বাক্যে প্লিজ আছে,
মানে এটা একটা অনুরোধ বা রিকোয়েস্ট, তাই উত্তর হবে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। 3 নম্বর, দি ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল, মে ইউ বি হ্যাপি। এটা একটা ইচ্ছা বা প্রার্থনা, তাই উত্তর হবে দি ওল্ড ম্যান উইশড দ্যাট দ্য লিটল গার্ল মাইট বি হ্যাপি। এখানে মে টেন্স পরিবর্তন হয়ে মাইট হয়ে যাচ্ছে। লজিকগুলো ধরতে পারছো তো? এরপর চলে আসছি ডু অ্যাজ ডিরেক্টেডে। প্রথম বাক্যটা ছিল হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। একে অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক করতে হবে। আচ্ছা ভাবো তো, কে না জানে এর মানেই তো হলো সবাই জানে। তাই লজিক্যালি উত্তর হবে এভরিওয়ান নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। দ্বিতীয়টা দেখো, সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। একে পজিটিভ ডিগ্রি করতে হবে, অর্থাৎ ফাস্টারকে ফাস্ট করতে হবে, কিন্তু বাক্যের অর্থ ঠিক রাখতে হবে। উত্তর হবে নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। আর তৃতীয়টা, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। এখানে ব্লেমড আছে ভার্ব হিসেবে, এর নাউন ফর্ম ব্লেম ব্যবহার করতে হবে। খুব সোজা, উত্তর হবে কৌশিকী পুট দ্য ব্লেম অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। লজিকটা বুঝতে পারলে বিষয়টা খুবই ইজি। আমাদের শেষ অধ্যায় মাস্টারিং নোটিস রাইটিং। রাইটিং স্কিলে ভালো নম্বর তুলতে গেলে নোটিস লেখার ফরম্যাটটা খুব ভালো করে জানা দরকার। একটা পারফেক্ট নোটিশ লেখার কিছু নির্দিষ্ট নিয়ম বা বৈশিষ্ট্য আছে, চলো সেগুলো ধাপে ধাপে দেখে নে। প্রথমত, পুরো নোটিশটা একটা নির্দিষ্ট বক্সের ভেতর লিখতে হবে। 2, একদম ওপরে থাকবে নির্দিষ্ট স্কুল বা প্রতিষ্ঠানের নাম। 3, ঠিক তার নিচে বড় হাতের অক্ষরে নোটিশ কথাটা লিখতে হবে। 4, ডান দিকের কোণায় থাকবে ডেট বা নোটিশ লেখার তারিখ, আর তার ঠিক নিচে মাঝ বরাবর থাকবে একটা ক্লিয়ার ক্যাপশন বা টপিক। 5, নোটিশের মূল বডিতে ইভেন্টের টাইম, স্থান বা ভেন্যুর মতো নির্দিষ্ট তথ্য অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে। আর 6, একদম নিচে ডানদিকে থাকবে সেক্রেটারির সই এবং পদবি, আর বাঁদিকে হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাউন্টার সিগনেচার। এই ফরম্যাটটা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। এবার চলো একটা রাইটিং টাস্ক নেওয়া যাক। মনে করো তুমি স্পোর্টস ক্লাবের সেক্রেটারি। একটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশনে ছাত্রছাত্রীদের যোগ দিতে বলে 100 শব্দের মধ্যে একটা নোটিশ লিখতে হবে। একটু আগে আমরা যে ছক বা স্ট্রাকচারটা দেখলাম, ঠিক সেটা মেনেই কিন্তু এই নোটিশটা তোমাদের তৈরি করতে হবে। ইভেন্টের টাইম, ডেট, ভেন্যু আর হেডমাস্টারের কাউন্টার সিগনেচারের জায়গাটা যেন কোনোভাবেই বাদ না পড়ে। এটা তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আজকের এই আলোচনা থেকে আমরা শুধু পরীক্ষার পড়া শিখলাম না, জীবনের একটা খুব বড় শিক্ষা পেলাম। আমাদের চারপাশের এই গাছপালা, এই অরণ্যই হলো আমাদের আসল পরিবার, আমাদের ওন ট্রু ফ্যামিলি। তাই এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। নিজের হৃদয়টাকে একটা গাছের মতোই উদার আর সবুজ করে তুলতে হবে। আজকের এই পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম আরও দারুণ দারুণ ক্লাস পেতে আখড়া স্টাডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।